নিজের এঙ্গেজমেন্ট থেকে পালিয়ে আসার পর সিলভির দেখা হয় আয়ুষের সাথে, যে ছিল পাক্কা প্লেবয়। আজ পর্যন্ত সে কত মেয়ের সাথে প্রেম করেছে তার কোনো ইয়ত্তা নেই, সবই যেন ছিল তার কাছে টাইম পাস। কিন্তু সিলভিকে দেখার পর তার দুনিয়াই বদলে যায়। সে তো এবার তার প্রেমে সত্যি সত্যি হাবুডুবু খায়। তবে এখানেও ঘটে বিপত্তি। জানা যায় সিলভির বেস্ট ফ্রেন্ডের সাথেও নাকি একসময় আয়ুষের সম্পর্ক ছিল। এবার কি হবে? এই কথা যদি একবার সিলভি জানতে পারে তখন কি ঘটবে? তাদের এই সম্পর্ক কি আদৌ পূর্ণতা পাবে, নাকি শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে? সেটাই দেখবো আজকের গল্প প্রেম শর্টসে। চলুন তাহলে আর দেরি না করে আজকের গল্পটা শুরু করা যাক। শুরুতেই আমরা আয়ুষকে তার এক্স গার্লফ্রেন্ড পিয়ার সঙ্গে কথা বলতে দেখে বোঝাই যাচ্ছে দুজনের সম্পর্ক ভেঙে যাওয়ার পর বেশ কিছুদিন কেটে গেছে। যদিও পিয়া এখন আবারও সম্পর্কে ফিরতে চায়, তবে আয়ুষ তাকে আর কোনো গুরুত্ব দিচ্ছে না। পিয়া জানতে চায় আয়ুষ যখন তাকে ঘোস্টেড করেছিল তখন কি তার একটুও খারাপ লাগেনি। উত্তরে আয়ুষ বলে পিয়া তাকে ঘোস্টেড করেনি, বরং সেই পিয়াকে ঘোস্টেড করেছে। যারা জেনজি না আর ঘোস্টেড শব্দটির অর্থ জানেন না তাদের জন্য বলে রাখা ভালো, ঘোস্টেড বলতে বোঝায় কোনো ব্যাখ্যা ছাড়াই হঠাৎ করে কারো সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেওয়া, তাকে সম্পূর্ণ উপেক্ষা করা বা ইগনোর করা। যাই হোক, কথা বলতে বলতেই আয়ুষ তার কর্মস্থলে পৌঁছে যায়। আসলে এটা একটা বিয়ের অনুষ্ঠান। আয়ুষের ক্যাফে রয়েছে, আর আজ সে এসেছে নীল ও অদিতির বিয়ের পুরো ক্যাটারিং আয়োজন সামলাতে। এদিকে ভেতরে ঢোকার সময় পার্কিং লটে এক গাড়ির ভিতর বসে থাকা তরুণীর দিকে আয়ুষের নজর পড়ে। দেখা যায় মেয়েটা একটা উপহার মোড়ানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই ঠিক মতো সে গিফটটা র্যাপ করতে পারছে না। এক পর্যায়ে সে তার ফোনে থাকা এআই পুকিকে জিজ্ঞেস করতে শুরু করে, গিফট র্যাপ না করে উপহার দিলে কোনো সমস্যা হবে কি? এটাই যেন আজকের জেনজির বাস্তবতা। ছোট বড় প্রায় সব বিষয়েই বন্ধুর চেয়ে বেশি এআই এর উপর নির্ভরশীল হয়ে পড়েছে তারা। মেয়েটার এই কাণ্ড দেখে আয়ুষ মুচকি হাসে আর চুপচাপ ভেতরে চলে যায়। অনুষ্ঠানে সবাই দারুণ আনন্দ করছে, কিন্তু এর মধ্যেই হঠাৎ করে ডিজে একটা ব্রেকআপ সং বাজিয়ে বসে। গানটা শুনেই তো কনে অদিতি স্পষ্টই অস্বস্তিতে পড়ে যায়। বিষয়টা বুঝতে পেরে আয়ুষ সঙ্গে সঙ্গে ডিজের কাছে চলে যায়। একটু মজার ছলে ফ্লার্ট করেই তাকে গানটা বদলে দিতে বলে। এরপর বাজতে শুরু করে অদিতির প্রিয় গান কালা চশমা। আয়ুষ যে অদিতির পছন্দ অপছন্দ এত ভালো জানে তার কারণও আছে। অদিতি তো আর কেউ নয়, সেই আয়ুষেরই প্রাক্তন প্রেমিকা। যাই হোক, প্রিয় গান শুনে অদিতি খুব খুশি হয়ে যায় আর নীলের প্রশংসা করতে থাকে। কিন্তু নীল জানিয়ে দেয় এই পুরো ব্যাপারটা আসলে তার নয়, আয়ুষের আইডিয়া ছিল। আয়ুষের নাম শুনেই তো অদিতির মুখের হাসি মিলিয়ে যায়। সে বিরক্ত হয়ে নীলকে জিজ্ঞেস করে নিজের স্ত্রীর প্রাক্তন প্রেমিকের কাছ থেকে সাহায্য নেওয়ার কি দরকার ছিল। বেচারা নীল তো তখন বেশ অস্বস্তিতে পড়ে যায়। সে বোঝানোর চেষ্টা করে যে সেও অনেক পরিশ্রম করেছে, কিন্তু তার কথা আর কেউ শুনতে চায় না। এক পর্যায়ে দুজনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে যায়, আর ঝগড়াঝাটি শেষ হওয়ার পর অদিতি আয়ুষের কাছে চলে আসে। সে বিরক্ত হয়ে জিজ্ঞেস করে তার বিয়ের দিনেও কেন আয়ুষ ঝামেলা করার চেষ্টা করছিল। সে তো এখানে ক্যাটারিং এর দায়িত্বে রয়েছে, সেটাই তার কাজ, সে সেটাই করুক। আয়ুষ জানায় অদিতির প্রতি তার এখনো একটা দায়িত্ববোধ রয়েছে। কথাটা শুনে অদিতি আরো বিরক্ত হয় আর বলে যদি সত্যি এত দায়িত্ববোধ থাকতো তাহলে আজ তাদের দুজনেরই বিয়ে হতো, তার অন্য কারোর সাথে বিয়ে হতো না। আয়ুষ তখন শান্তভাবে উত্তর দেয় যে এমন একটা সম্পর্কে সে আর থাকতে চায়নি যেখানে সে আর কোনো স্বস্তি অনুভব করছিল না। তবে সম্পর্ক শেষ হয়ে গেলেও কোনো বিপদে আপদে বা ক্যাটারিং সংক্রান্ত যে কোনো প্রয়োজনে অদিতি তাকে সবসময় পাশে পাবে। তারা দুজন এসব নিয়ে কথা বলছিল, ঠিক তখনই নীল সেখানে চলে আসে। ফলে দুজনের কথোপকথন আর এগোয় না। এমন সময় পার্কিং লটে দেখা সেই তরুণীও অনুষ্ঠানে এসে উপস্থিত হয়। তাকে দেখেই তো আয়ুষ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। মেয়েটার নাম সিলভি সিদ্দিকী। সে নীলের অফিসেরই একজন গ্রাফিক ডিজাইনার। সিলভি যে উপহারটা এতক্ষণ র্যাপ করার চেষ্টা করছিল সেটাই এবার সে বরকনের হাতে তুলে দেয়। গিফট খুলতেই নীল আর অদিতি দুজনেই হতবাক হয়ে যায়, কারণ এটা ছিল একটা অ্যাডাল্ট টয়। অবাক হয়ে তারা জিজ্ঞেস করে এমন একটা উপহার সে কেন দিল, তাও আবার কোনো র্যাপিং ছাড়াই। সিলভি তখন নির্বিকার ভঙ্গিতে জানায় নীল তো তাকে প্রতিদিনই বলে সবসময় আউট অফ দ্য বক্স চিন্তা করতে, তাই সেও একটু ভিন্নধর্মী উপহার নিয়ে এসেছে। তার মতে এই উপহারই নাকি নববধূকে আরো স্বয়ংসম্পূর্ণ ও ইন্ডিপেন্ডেন্ট করে তুলবে। তার কথা শুনে নীল আর অদিতি দুজনেই নির্বাক হয়ে যায় আর একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে। দূর থেকে পুরো দৃশ্যটা দেখছিল আয়ুষ। সিলভিকে দেখে তো সে আগেই মুগ্ধ হয়েছিল, কিন্তু তার এই অদ্ভুত আত্মবিশ্বাস আর নির্ভীক ব্যক্তিত্ব দেখে সেই মুগ্ধতা আরো বেড়ে যায়। এরপর আয়ুষ সুযোগ বুঝে সিলভির সঙ্গে কথা বলতে যায় আর হালকা ফ্লার্ট করার চেষ্টা করে।
তবে সিলভি তাকে একেবারেই পাত্তা দেয় না। ওদিকে পার্কিং লটে বিয়েতে আসা দুই ভদ্রলোক নিজেদের গাড়ি পার্ক করতে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে এসে হাজির হয় আয়ুষ। সে তাদেরকে বিনয়ের সঙ্গে জানায় এই জায়গায় গাড়ি না রাখাই ভালো, কারণ এখানে প্রায়ই ইঁদুর টায়ার কেটে ফেলে, আবার আশেপাশে টিনের টুকরো আর পেরেকও পড়ে থাকে, তাই গাড়ির ক্ষতি হওয়ার ঝুঁকি রয়েছে। কথাটা শুনে দুজনই গাড়ি সরিয়ে অন্য জায়গায় চলে যায়। সেই সুযোগে আয়ুষ নিজের বন্ধুর গাড়িটা সেখানে পার্ক করে দেয়। কাজ শেষ করে সে নিজের গাড়ির বুট খুলে একটা সিগারেট বের করে আর সিগারেট ধরিয়ে খেতে থাকে। ঠিক তখনই সেখানে এসে হাজির হয় সিলভি। সেও আয়ুষের সঙ্গে সিগারেটে যোগ দেয়। বাইরে দাঁড়িয়ে ধূমপান করলে কেউ দেখে ফেলতে পারে, তাই দুজন গাড়ির ভেতরে বসেই সিগারেট টানতে থাকে। ধোয়ার ফাঁকে ফাঁকেই শুরু হয় গল্প। একজন আরেকজনের সম্পর্কে জানতে থাকে। গল্প করতে করতে কখন যে তারা একে অপরকে তুই বলে সম্বোধন করা শুরু করেছে সেটা তো তারা খেয়ালই করে না। অল্প সময়ের মধ্যেই দুজনের মাঝের অচেনা দূরত্ব হঠাৎই যেন মিলিয়ে যায়। একসময় কথাবার্তা থেমে যায়। দুজনে কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে থাকে। এরপর সিলভি হেসে বলে সে নিশ্চিত আয়ুষও এখন ঠিক সেটাই ভাবছে যা সে ভাবছে। আয়ুষও সম্মতি জানায়। মুহূর্তের আবেগে দুজন একে অপরের কাছে চলে আসে। কিছুক্ষণ পরই সিলভি হেসে বলে যা ঘটলো সেটা একেবারেই আনএক্সপেক্টেড ছিল, তবে সে মজা পেয়েছে। আয়ুষও তার কথায় সায় দেয়। বোঝাই যায় খুব অল্প সময়ের মধ্যেই তাদের সম্পর্ক এক নতুন মাত্রা পেয়ে গেছে। এরপর তারা আরো অন্তরঙ্গ সময় কাটাতে ইভেন্টেরই একটা রুমে চলে যায়। সময় কাটানো শেষে তারা খেয়াল করে তারা যে স্যুটে ঢুকেছে তা বরকনের বাসর ঘর। তাদের ফুর্তিতে সাজসজ্জা কিছুটা এলোমেলো হয়ে গেছে। তখন দুজনে মিলে সেটা আবারও গুছিয়ে ঠিকঠাক করে দেয়। সব কাজ শেষ হওয়ার পর তারা ক্যাটারিং এর খাবার না খেয়ে কাছের একটা ছোট্ট ফুড কার্টে যায়। সেখানে পাশাপাশি বসে পেট ভরে খাওয়া দাওয়া করে আর গল্পে গল্পে কেটে যায় অনেকটা সময়। আড্ডা দিতে দিতে আয়ুষ নিজের সম্পর্কগুলো নিয়ে কথা বলতে শুরু করে। সে জানায় তার কাছে যে কোনো সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কমফোর্ট। এই কমফোর্টটাই যদি না থাকে তাহলে সেই সম্পর্ক টিকিয়ে রাখার কোনো মানে সে খুঁজে পায় না। তার কথায় বিষয়টা এমন নয় যে সে সম্পর্কে সিরিয়াস নয়, বরং প্রতিটা সম্পর্কেই সে আন্তরিক ছিল। কিন্তু যখনই মনে হয়েছে সে আর স্বস্তি বোধ করছে না, তখনই সম্পর্কটা এগিয়ে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। উদাহরণ হিসেবে সে অদিতির কথা বলে। আয়ুষের চাইনিজ খাবার খুব পছন্দ, অথচ অদিতি চাইনিজ একদমই পছন্দ করতো না। আবার এসির তাপমাত্রা নিয়েও দুজনের পছন্দ ছিল সম্পূর্ণ ভিন্ন। এমন অনেক ছোট ছোট অমিলই ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্ব তৈরি করেছিল। তাই শেষ পর্যন্ত আয়ুষ সবসময়ের মতো নিজের কমফোর্টকেই প্রাধান্য দিয়েছে। এভাবেই গল্প করতে করতে একসময় সিলভির ক্যাব এসে যায়। আয়ুষ বলে ক্যাবের দরকার নেই, সে নিজেই তাকে পৌঁছে দিবে, কিন্তু স্বাধীন চেতা সিলভি প্রস্তাবটা ফিরিয়ে দেয়। এরপর আয়ুষ যখন তার ফোন নাম্বার চায় তখন সিলভি এমন একটা কথা বলে যা শুনে সে একেবারে অবাক হয়ে যায়। সিলভি বলে আজ তারা একসঙ্গে দারুণ সময় কাটিয়েছে, একে অপরের খুব কাছাকাছিও এসেছে, কিন্তু তাই বলে ফোন নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নেই। ভাগ্যে থাকলে ভবিষ্যতে আবারও তাদের দেখা হবে, আর যদি না হয় তাহলে আজকের এই স্মৃতিটুকুই শেষ স্মৃতি হয়ে থাকবে। আয়ুষ তখন অবাক হয়ে জিজ্ঞেস করে তাহলে কি সেই সম্পর্কটাকে কোনো দিকেই এগিয়ে নিতে চায় না? সিলভি শুধু মুচকি হেসে ওঠে। ঠিক তখনই আয়ুষের নজর পড়ে দূরে দাঁড়িয়ে দুই তরুণ তাদের পুরো কথোপকথন ভিডিও করছিল। সে তাদের তখন ধমক দিতে গেলে সিলভি বিষয়টাকে একেবারেই গুরুত্ব দেয় না। হেসে বলে সুন্দরী মেয়ে দেখলে অনেকেরই এমন আচরণ করার অভ্যাস আছে। এরপরে সিলভি সেখান থেকে চলে যায় আর আয়ুষ তখনও দাঁড়িয়ে ভাবতে থাকে এই রহস্যময় মেয়েটি আসলে কেমন। ঠিক তখনই তাকে ভিডিও করা সেই দুই ছেলেও আবার তার সামনে এসে হাজির হয়। এবার আর শুধু ভিডিওতেই তারা থেমে থাকে না, কোনো কারণ ছাড়াই আয়ুষকে ঘিরে ধরে মারধর শুরু করে। মারতে মারতে তারা বলে আয়ুষ খুব ভুল কাজ করেছে। এরপর সেই দুই ছেলেকে একটা ছোট্ট বিরিয়ানির দোকানে দেখা যায়। সেখানে তারা দোকানের মালিককে আয়ুষ আর সিলভির ভিডিও দেখায়। এরপর জানায় তারা দুজনের পেছন পেছন গিয়েছিল ঠিকই, কিন্তু বেশিক্ষণ নজরদারি করতে পারেনি। এতক্ষণে পরিষ্কার হয়ে যায় ওই দুই ছেলেকে কেউ একজন সিলভির উপর নজর রাখার দায়িত্ব দিয়েছে, আর সিলভির সঙ্গে কথা বলার কারণেই আয়ুষকে অকারণে মার খেতে হয়েছে। ওদিকে রাত পেরিয়ে সকাল হতেই আয়ুষ চলে যায় তার বাবা মায়ের বাড়ি। দরজা খুলেই তার বাবা হাসি মুখে তাকে স্বাগত জানায়, কিন্তু মায়ের মুখে তেমন কোনো হাসিই ছিল না। ছেলেকে দেখে সে একটুও খুশি হয়েছেন বলে মনে হয় না। তার মা বলতে থাকে ভালো চাকরি ছেড়ে ক্যাফে ব্যবসায় নামাটা আয়ুষের জীবনের সবচেয়ে বড় ভুল, আর এই কারণেই নাকি একের পর এক মেয়ে তাকে ছেড়ে চলে যায়। এসব কথা শুনে আয়ুষ খুবই বিরক্ত হয়ে যায় আর বলতে থাকে মেয়েরা তাকে ছেড়ে যায় না,
বরং সেই মেয়েদের ছেড়ে চলে আসে। এরপর মা ছেলের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত না খেয়ে আয়ুষ রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। ওদিকে সিলভিকে দেখা যায় সে একটা জিমে ছিল। জিমের এক সদস্যকে সোশ্যাল মিডিয়ায় অনেকে বডি শেম করছিল। মেয়েটা বিষয়টা নিয়ে খুব ভেঙে পড়ে। তখন সিলভি তাকে বোঝায় এসব কথায় কান দিলে চলবে না, অন্যের মন্তব্য নিয়ে না ভেবে নিজের প্রতি আত্মবিশ্বাসী থাকতে হবে। এরপর সে মেয়েটার একটা সুন্দর ছবি তুলে দেয় আর সেটাই আত্মবিশ্বাসের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে বলে। এরপর জিমেরই আরেকজন সদস্য তমাল আসে আর সিলভিকে তার সঙ্গে ডেটে যাওয়ার জন্য অনেক অনুরোধ করতে থাকে, কিন্তু সিলভি সঙ্গে সঙ্গেই না করে দেয়। সে স্পষ্ট জানিয়ে দেয় সে ডেটে যায় না আর এসবের প্রতি তার কোনো আগ্রহও নেই। তবে ছেলেটা বারবার অনুরোধ করতে থাকলে শেষ পর্যন্ত সিলভি রাজি হয়ে যায়। এরপর সে তার এআই পুকিকে জিজ্ঞেস করে ডেটে যাওয়ার জন্য ভালো কোনো জায়গা আছে কি। ঠিক তখনই তার ফ্ল্যাটমেট ম্যাডি পুরো কথোপকথন শুনে ফেলে। ম্যাডি এগিয়ে এসে বলে এতদিন পর সিলভি ডেটে যাচ্ছে, এটা সত্যিই ভালো খবর, এতে তারই ভালো হবে। সিলভি তখন হেসে বলে তার চেয়ে ওই ছেলেটারই বেশি উপকার হবে, কারণ সে একদম ফ্রিতে থেরাপি পেয়ে যাবে। যাই হোক, এরপর দুজনে তাদের ফ্ল্যাটে ফিরে যায়। ম্যাডি তখন সিলভিকে ডেটের জন্য রেডি করতে শুরু করে। ওদিকে আয়ুষ নিজের ক্যাফেতে দুই বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছিল। ঠিক তখনই তনয়া নামে একটা মেয়ে সেখানে আসে। তনয়া বলে আয়ুষের ভাইবের সঙ্গে এই ক্যাফেটার ভাইব দারুণভাবে মিলে যায়। সুযোগ পেয়ে আয়ুষ আর দেরি করে না, দুই বন্ধুকে সেখানেই রেখে তনয়ার সঙ্গে ক্যাফের অন্য পাশে চলে যায়। ওদিকে সিলভি যে রেস্টুরেন্টে ডেটে এসেছে সেটা আয়ুষেরই রেস্টুরেন্ট। এদিকে তমালের সাথে গল্প করতে করতে বোর হয়ে কিছুক্ষণ পর সিলভি ওয়াশরুমে যায়। সেখানে তার দেখা হয়ে যায় আয়ুষের সঙ্গে। আয়ুষ তাকে দেখে হেসে বলে মনে হচ্ছে পুরো দুনিয়াই চাইছে তাদের বারবার দেখা হোক। কথা বলতে বলতে দুজন আবারও একে অপরের কাছাকাছি চলে আসে। এরপর সিলভি হেসে আয়ুষকে ধন্যবাদ জানায়, কারণ তার জন্যই আজকের বিকেলটা আরো সুন্দর হয়ে গেছে তার। যাই হোক, বাইরে ফিরে এসে তারা দেখে তমাল আর তনয়া নিজেদের গল্পেই পুরোপুরি মজে গেছে। দুজনের ভাইবও দারুণ ভাবে মিলে গেছে, বরং আয়ুষ আর সিলভির সঙ্গে তাদের কারো তেমন ভাইবই মিলছিল না। এটা দেখে আয়ুষ আর সিলভিও হেসে ফেলে। এরপর তারা দুজন একপাশে বসে নিজেদের মতোই গল্প করতে শুরু করে। গল্প করতে করতেই জানা যায় আয়ুষ বাচ্চা একদমই পছন্দ করে না, আর এই বিষয়টা নিয়েই একবার তার একটা সম্পর্ক ভেঙে গিয়েছিল। পুরো ঘটনাটা শুনতে চাইলে আয়ুষ আর দেরি করে না, সেও গল্প শুরু করে। গল্প করতে করতেই আয়ুষ জানায় তার এক্স গার্লফ্রেন্ড সোহিনী বাচ্চা খুবই পছন্দ করত, কিন্তু আয়ুষের আবার বাচ্চা একদমই ভালো লাগতো না। এই একটা বিষয় নিয়েই দুজনের মধ্যে বারবার ঝামেলা হতো। শেষ পর্যন্ত সোহিনীর জন্মদিনের দিনই তারা ব্রেকআপ করে ফেলে। সব শুনে সিলভি বলে আসলে আয়ুষ নিজের কমফোর্ট জোনের মধ্যেই নিজেকে আটকে রেখেছে। সে নিজে কখনো কমফোর্ট জোন থেকে বের হতে চায় না, বরং চায় অন্যরাই তার সঙ্গে মানিয়ে নিক, আর এটা মোটেও ভালো অভ্যাস নয়। কথাগুলো শুনে আয়ুষের বেশ রাগ হয়, আর কোনো কথা না বলে সে সেখান থেকে উঠে চলে যায়। রাস্তায় বের হতেই আগের সেই ছেলেটা আবারও তার পথ আটকে দাঁড়ায়। এবারও তাকে মারধর করতে করতে বলে তার বসের কড়া নির্দেশ আয়ুষ যেন আর কখনো সিলভির সঙ্গে দেখা না করে। কিন্তু আয়ুষ তো কিছুই বুঝে উঠতে পারে না সিলভি আসলে কে, আর তার সঙ্গে দেখা করলেই বা কার এত সমস্যা। পরদিন ক্যাফেতে বসে সে পুরো ঘটনাটা তার বান্ধবীকে খুলে বলছিল। আগের দিনের মারধরের কারণে আয়ুষের হাত ভেঙে গিয়েছিল, তাই তার বান্ধবী তাকে খাইয়ে দিচ্ছিল। ঠিক তখনই সিলভি আয়ুষের সঙ্গে দেখা করতে ক্যাফেতে চলে আসে, কিন্তু দূর থেকে দেখে আয়ুষকে একটা মেয়ে খাইয়ে দিচ্ছে। সে ভেবে বসে হয়তো আয়ুষ ডেটে এসেছে, তাই আর বিরক্ত না করে চুপচাপ সে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর আয়ুষ ছুটে বাইরে এসে দেখে সিলভি তখন আর সেখানে নেই। ওদিকে সিলভিকে দেখা যায় হঠাৎই দুঃস্বপ্ন দেখে তার ঘুম ভেঙে যায়। সাথে সাথে চিৎকার শুরু করে সে, আর তার চিৎকার শুনে ম্যাডি ছুটে আসে আর তাকে শান্ত করার চেষ্টা করে। এরপর ম্যাডি আবারও থেরাপিস্টের কাছে যাওয়ার কথা বলে। গত 6 মাসে সে এই একই দুঃস্বপ্ন অসংখ্যবার দেখেছে। সিলভি জানায় সে আসলে ব্যস্ত, তার সময় নেই, কিন্তু গোপনে গোপনে সে ঠিকই নিয়মিত থেরাপিস্টের কাছে যায়। থেরাপিস্ট তাকে চোখ বন্ধ করে বলতে বলে এই স্বপ্নগুলো দেখলে তার ঠিক কেমন অনুভূতি হয়। চোখ বন্ধ করতেই সিলভির সামনে ভেসে ওঠে ছোটবেলার কিছু স্মৃতি। তখনই বোঝা যায় তার বাবার সঙ্গে তার সম্পর্ক কখনোই ভালো ছিল না। ছোটবেলায় তার মা তাদের ছেড়ে চলে গিয়েছিল। সিলভিও মায়ের সঙ্গে যেতে চেয়েছিল, কিন্তু তার বাবা তাকে যেতেই দেয়নি। এরপর বড় হওয়ার পরও জীবনের প্রায় প্রতিটা সিদ্ধান্তেই বাবা তাকে বাধা দিয়েছে। এসব স্মৃতি আজও তাকে তাড়া করে বেড়ায়। ওদিকে অদিতি হানিমুন থেকে ফিরতেই আয়ুষ তাকে ডেকে পাঠায়। সিলভির সম্পর্কে কিছু জানার জন্যই তার সাহায্য চায়। অদিতি জানায় সে খুব বেশি কিছু জানে না, শুধু জানে সিলভি বেশিরভাগ সময় ওয়ার্ক ফ্রম হোম করে, খুব কমই অফিসে আসে, আর অফিসের অনেকের সঙ্গেই তার ঝামেলা রয়েছে। আরো কিছু জানার আশায় দুজনে নীলের অফিসে চলে যায়।
সেখানে গিয়ে তারা সিলভিকে খুঁজতে শুরু করে। ঠিক তখনই অফিসের এক কর্মী তাদের আলাদা করে ডেকে নিয়ে যায়। সে জানায় সিলভির ব্যাপারে যত কম আগ্রহ দেখানো যায় ততই ভালো, কারণ একসময় সেও সিলভির সম্পর্কে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছিল, আর তার ফল হিসেবে দুই গুন্ডার হাতে প্রচন্ড মার খেয়েছে, এমনকি তার একটা দাঁতও হারিয়েছে। তাকে হুমকি দেওয়া হয়েছিল আবারও যদি সিলভির ব্যাপারে সে নাক গলায় তাহলে আরো বড় মূল্য দিতে হবে। কথা শেষ হতেই অফিসে সিলভিকে দেখা যায়। যদিও সে সাধারণত ওয়ার্ক ফ্রম হোম করে, কিন্তু সেদিন কোনো কারণে সে অফিসে এসেছিল। আয়ুষও তখন আর দেরি করে না, সরাসরি তার সামনে গিয়ে দাঁড়ায়। তারপর জিজ্ঞেস করে তার আসল সমস্যাটা কি, কেন তার আশেপাশে থাকা মানুষগুলো শুধু মার খাচ্ছে। সে তখন আয়ুষকে শান্ত হতে বলে। এরপর দুজনে নদীর ধারে গিয়ে বসে গল্প করতে শুরু করে, কিন্তু তাদের অজান্তেই আগের সেই দুই ছেলেও তাদের পেছন পেছন চলে আসে। তারা অফিস থেকে বের হওয়ার পর থেকেই আয়ুষ আর সিলভিকে ফলো করছিল। বিষয়টা টের পেয়ে আয়ুষ সিলভিকে নিয়ে পাশের একটা গলি দিয়ে দৌড় দেয়। এই গলি ছিল রেড লাইট এরিয়া। ঠিক তখনই ওই দুই ছেলেকে এলাকার কয়েকজন মেয়ে ধরে ফেলে। সবাই মিলে এমন ভাবে তাদের ঘিরে ফেলে যে কোনোমতে প্রাণ নিয়ে দুজন সেখান থেকে পালিয়ে বাঁচে। এরপর জানা যায় এলাকার একটা মেয়ে কোয়েল, সে আয়ুষের পরিচিত, তবে তাদের অন্য কোনোভাবে পরিচয় হয়নি। কোয়েল আসলে আয়ুষের একজন কাস্টমার। একদিন সে এলাকায় খাবার অর্ডার করেছিল, কিন্তু এলাকাটার বদনামের কারণে কোনো ডেলিভারি রাইডার সেখানে যেতে রাজি হয়নি, তাই আয়ুষ নিজেই খাবার পৌঁছে দিয়েছিল। সেখান থেকেই তাদের পরিচয়। এরপর কোয়েলের সঙ্গে কিছুক্ষণ গল্প করে আয়ুষ আর সিলভি। কোয়েল তাদেরকে পান খাওয়ায়। তারপর তারা আবারও নদীর ধারে ফিরে আসে আর নিজেদের গল্পে মেতে ওঠে। সিলভি জানায় একসময় তার জীবন একদম গোছানোই ছিল। তার বেস্ট ফ্রেন্ড রিজুর সঙ্গে তার এঙ্গেজমেন্টও হয়ে গিয়েছিল, কিন্তু এঙ্গেজমেন্টের দিনই তার মনে হতে থাকে কোথাও যেন একটা বড় ভুল হচ্ছে। এই বিয়েটা করা তার উচিত হবে না, তাই সে রিজুর জন্য একটা ছোট্ট নোট লিখে বিয়ের অনুষ্ঠান থেকে পালিয়ে যায়। তারপর থেকেই সে একটা জায়গায় স্থির হয়ে থাকতে পারে না, যেন সবসময় পালিয়েই বেড়াচ্ছে। সব শুনে আয়ুষ বলে তাহলে নিশ্চয়ই রিজুই তার পেছনে লোক লাগিয়েছে, কিন্তু সিলভি মাথা নেড়ে বলে রিজু এমন মানুষ নয়। যদি কেউ এটা করে থাকে তাহলে হয়তো তার বাবা করেছে, আবার অন্য কেউ হতে পারে। আসলে সে নিজেও জানে না। ঠিক তখনই ম্যাডির ফোন আসে। ম্যাডি আতঙ্কিত গলায় জানায় কয়েকজন অচেনা লোক তাদের অ্যাপার্টমেন্টে ঢুকে পড়েছিল আর পুরো ঘর তছনছ করে রেখে গেছে। খবর পেয়ে সিলভি ছুটে চলে যায় নিজের অ্যাপার্টমেন্টে। তার সঙ্গে যায় আয়ুষও। সেখানে গিয়েই আয়ুষ আর ম্যাডি প্রথমবারের মতো মুখোমুখি হয়, আর তখনই জানা যায় এই দুজন আগে থেকেই একে অপরকে চিনত। শুধু চিনতই না, প্রায় 3 বছর আগে আয়ুষ আর ম্যাডি সম্পর্কে ছিল। এরপর জানা যায় আয়ুষ আর ম্যাডি অর্থাৎ মধুরিমার প্রথম পরিচয়টা হয়েছিল বেশ মজার একটা ঘটনায়। একদিন দুজনে একই সিগারেটের দোকানে সিগারেট কিনতে গিয়েছিল, কিন্তু বিপত্তি বাধে টাকা দিতে গিয়ে কারো কাছেই ভাঙতে ছিল না, আবার অনলাইন পেমেন্টও কাজ করছিল না। শেষ পর্যন্ত আয়ুষই দুজনের সিগারেটের দাম দিয়ে দেয়। এরপর দাঁড়িয়ে দুজনের মধ্যে গল্প শুরু হয়। একসঙ্গে সিগারেট খেতে খেতে অনেকক্ষণ আড্ডা দেয় তারা। সেই ছোট ঘটনার পরই ধীরে ধীরে তাদের বন্ধুত্বের শুরু হয়, আর পরে সেই বন্ধুত্বই সম্পর্কে রূপ নেয়। দৃশ্য বর্তমানে ফিরে এলে ম্যাডি আয়ুষকে বলে সে যেন সিলভিকে তাদের অতীতের ব্যাপারে কিচ্ছু না বলে। ওদিকে সিলভির পুরো ফ্ল্যাট এলোমেলো হয়ে আছে, ঘরে সব জিনিসপত্র তছনছ করা হয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় চোর কিছুই নিয়ে যায়নি। যেন কেউ শুধু কিছু একটা খুঁজছিল। কি হয়েছে, কেন হয়েছে, কেউ কিচ্ছু বুঝে উঠতে পারে না। এই সব কিছু দেখে আয়ুষ বলে এবার তাদের পুলিশের কাছে যাওয়া উচিত, কিন্তু সিলভি একদমই রাজি হয় না, কারণ পুলিশের উপর তার কোনো ভরসা নেই। শেষ পর্যন্ত ম্যাডিও যখন একই কথা বলে তখন বাধ্য হয়ে তারা থানায় যায়, কিন্তু সেখানে গিয়েও কোনো লাভ হয় না। পুলিশ পুরো ঘটনাকেই গুরুত্ব দেয় না, বরং আজব এক কনস্পিরেসি থিওরি দাঁড় করায়। পুলিশ বলে হয়তো ম্যাডির সঙ্গে আয়ুষের সম্পর্ক আছে, আর তারা দুজন মিলে সিলভির সঙ্গে এসব নাটক করছে। এমন অদ্ভুত কথা শুনে আয়ুষ আর ম্যাডি দুজনেই বেশ অস্বস্তিতে পড়ে যায়। তর্ক করে কোনো লাভ হবে না বুঝে তারা সেখান থেকে বেরিয়ে আসে। বাইরে এসে আয়ুষ বলে আজ আর সিলভির একা বাড়ি ফেরা ঠিক হবে না, চাইলে সে আজকের রাতটা তার বাসায় থাকতে পারে। ম্যাডিকেও সঙ্গে যেতে বলা হয়, কিন্তু ম্যাডি জানায় আজ রাতে তার কাজিনের বাড়িতে স্লিপ ওভার রয়েছে। মজার বিষয় হলো এই পরিকল্পনার কথা সিলভি আগে জানতো না, তাই সে কিছুটা অবাক হয় আর ম্যাডির দিকে তাকিয়ে থাকে। শেষ পর্যন্ত আয়ুষ আর সিলভি একসঙ্গে সময় কাটাতে থাকে, গল্প করতে থাকে, আইসক্রিম খায়, আর হঠাৎই বৃষ্টি নামলে বৃষ্টিতেও ভিজতে থাকে। আর এই মুহূর্তগুলো দুজনেই বেশ উপভোগ করে। দেখতে দেখতে অনেক রাত হয়ে যায়। তারা তখন বাড়ি ফিরে আসে। পরদিন সকালে ঘুম থেকে উঠেই সিলভি খুবই অবাক হয়ে যায় আর বলে অনেকদিন পর সে এতটা নিশ্চিন্তে ঘুমিয়েছে।
একটু দুঃস্বপ্ন দেখেনি। তার কথায় বোঝা যায় আয়ুষের সঙ্গে থাকায় সে অনেকটা নিরাপদ অনুভব করেছে। এরপর আয়ুষ নিজ হাতে তার জন্য নাস্তা বানিয়ে আনে। ছোট ছোট এই যত্নগুলো সিলভির ভীষণ ভালো লাগে। অজান্তেই আয়ুষের প্রতি তার টান আরো একটু বেড়ে যায়। আয়ুষের ঘরে ঢুকে সিলভির চোখে পড়ে একটা পুরনো ভাঙা ইজি চেয়ার। কৌতূহলবশত সে চেয়ারটিতে বসতে যায়, কিন্তু আয়ুষ তাড়াতাড়ি তাকে থামিয়ে দেয়। সে বলে চেয়ারটা অনেক আগেই ভেঙে গেছে, তাই কেউ বসলেই আরো নষ্ট হয়ে যাবে। সে জানে এটা তার দাদুর খুব প্রিয় চেয়ার ছিল। দাদু মারা যাওয়ার পরও সেই চেয়ারটা ফেলে দেয়নি, বরং স্মৃতি হিসেবে এতদিন ধরে যত্ন করে রেখে দিয়েছে। এরপর সে বলে চেয়ারটা ভাঙার পেছনেও একটা গল্প রয়েছে। একসময় তার শ্রেয়া নামের একটা গার্লফ্রেন্ড ছিল। মেয়েটির ভীষণ রাগ ছিল। একদিন দুজনের প্রচন্ড ঝগড়া হয়। রাগের মাথায় শ্রেয়া একটা লাথি মেরেই ইজি চেয়ারটা ভেঙে ফেলে। সেই ঘটনার পরই আয়ুষ বুঝতে পারে এই সম্পর্ক আর টিকবে না। শেষ পর্যন্ত শ্রেয়ার সঙ্গে তার ব্রেকআপ হয়ে যায়। আয়ুষের পর হেসে বলতে থাকে সে আসলে পুরনো স্মৃতি জমিয়ে রাখতে ভালোবাসে, আর তার দাদু ছিল তার জীবনের সবচেয়ে কাছের মানুষদের একজন। তাই চেয়ারটা ভাঙা হলেও সে কখনো ফেলে দিতে পারেনি। কথাটা শুনে সিলভা জানায় তার কাছেও গ্র্যান্ড প্যারেন্টস সবচেয়ে আপন, বিশেষ করে তার নানু। কিন্তু বাবা মায়ের ডিভোর্সের সময়ই সে শেষবার নানুকে দেখেছিল। তারপর থেকে তার বাবা আর কখনোই তাকে তার নানুর সঙ্গে দেখা করতে দেননি। এসব আসলে ঠিক না বলুন? কিছু কিছু মা বাবা এই যে কাজগুলো করে, এ কারণে বাচ্চাদের মনটা অনেকখানি ভেঙে যায়। তাই নিজেদের রাগ, অভিমান আর ইগোর জন্য বাচ্চাদের উপরে কখনোই চাপ প্রয়োগ করা ঠিক না। যাক, নানুর কথা বলতে বলতে সিলভির মুখটা একটু ভারী হয়ে যায়। ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। দরজা খুলতেই দেখা যায় আয়ুষের বাবা এসে দাঁড়িয়ে আছে। অনেকদিন ধরে ছেলে বাড়িতে না যাওয়ায় সে নিজেই খোঁজ নিতে চলে এসেছে। বাবাকে দেখেই তো আয়ুষ কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে, কিন্তু সিলভি একদম স্বাভাবিকভাবেই তার সঙ্গে কথা বলতে শুরু করে। কিছুক্ষণ পর আয়ুষের বাবা বেশ মজা করে দুজনকে বলে, এত গল্প না করে আগে নাস্তার ব্যবস্থা করো। আয়ুষ তখন রান্নাঘরে গিয়ে চা নাস্তা বানিয়ে নিয়ে আসে। ছেলের হাতের নাস্তা দেখে তার বাবা হেসে বলে, সংসার করার সবকিছুই তো শিখে ফেলেছিস দেখছি। বাবার এই কথাটাই হঠাৎ আয়ুষের মাথায় একটা বুদ্ধি এনে দেয়। সে বুঝতে পারে যে যেই সিলভির উপর নজর রাখুক না কেন, তাকে বের করে আনার একটা উপায় আছে। তাই সে সঙ্গে সঙ্গে সিলভির সঙ্গে একটা ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে আর ক্যাপশনে লিখে দেয় ইনার রিলেশনশিপ। এদিকে ছবিটা পোস্ট হওয়ার কিছুক্ষণের মধ্যেই অন্য একটা জায়গায় একজন প্রচন্ড রেগে যায়। এতক্ষণে পরিষ্কার হয়ে যায় সিলভির জীবনে যেই ছেলেই কাছাকাছি আসে তার পেছনেই এই লোকটা গুন্ডা লাগিয়ে দেয়। আর সেই রহস্যময় ব্যক্তি আর কেউ নয়, সে হলো সিলভিরই প্রাক্তন বেস্ট ফ্রেন্ড আর প্রাক্তন প্রেমিক রিজু। এরপর গল্প ফিরে যায় অতীতে। ঠিক রিজু আর সিলভির এঙ্গেজমেন্টের দিন। সবকিছু তখন একদম পরিকল্পনা মতো এগোচ্ছিল। নিচে আত্মীয় স্বজন, অতিথি আর দুই পরিবারের মানুষজন অধীর আগ্রহে অপেক্ষা করছিল। শুধু সিলভি নিচে নামলেই আনুষ্ঠানিকতা শুরু হবে। কিন্তু নিজের ঘরে বসে সিলভি তখন সম্পূর্ণ অন্য এক মানসিক লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। অনেক ভেবেচিন্তে সে একটা ছোট্ট নোট লেখে। লেখাটা শেষ করেই আর এক মুহূর্তও দেরি করে না, চুপচাপ ঘর ছেড়ে সেখান থেকে পালিয়ে যায়। তার কাছে মনে হচ্ছিল এই বিয়ে করলে সে শুধু নিজের সঙ্গেই নয়, রিজুর সঙ্গেও অন্যায় করবে। এদিকে নিচে সবাই অপেক্ষা করেই চলেছে। মিনিটের পর মিনিট কেটে যায়, কিন্তু সিলভির কোনো খবর নেই। প্রথমে সবাই ভাবে হয়তো সাজগোজে একটু বেশি সময় লাগছে, কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও যখন সে নিচে আসে না, তখন রিজুর মনে সন্দেহ জাগে। শেষ পর্যন্ত রিজুই সিলভিকে আনতে তার ঘরের সামনে যায়। দরজায় বারবার নক করে, ডাকাডাকি করে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায় না। কিছুক্ষণ অপেক্ষা করার পর আর উপায় না দেখে সে নিজেই দরজা খোলে আর ভেতরে ঢুকে পড়ে। ঘরে ঢুকেই রিজু থমকে যায়। পুরো ঘর এলোমেলো, কিন্তু সেখানে সিলভির কোনো চিহ্ন নেই। চারপাশে তাকাতে তাকাতেই তার চোখ পড়ে একটা চিঠির উপর। কাপা হাতে চিঠিটা তুলে নিয়ে সে পড়তে শুরু করে। সেখানে লেখা ছিল সে খুবই দুঃখিত। এই বিয়েটা করলে সে রিজুর সঙ্গেও অন্যায় করবে, নিজের সঙ্গেও অন্যায় করবে। তাই সেই সম্পর্ক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। রিজুকে ভালো থাকার অনুরোধ জানিয়ে সে আরো লিখেছে সে যেন তার বাবাকে একটু সামলে নেয় আর তার জন্য যেন দুশ্চিন্তা না করে। চিঠির শেষ লাইন পড়তেই রিজু একেবারে স্তব্ধ হয়ে যায়। কয়েক মুহূর্ত সে কোনো কথাই বলতে পারে না, শুধু নির্বাক হয়ে বিছানায় বসে থাকে, যেন হঠাৎ করেই তার চারিপাশের পৃথিবীটা থমকে গেছে। ঠিক তখনই সিলভির বাবা, রিজুর বাবা মা সবাই উপরে চলে আসে। সিলভির বাবা চারিদিকে তাকিয়ে অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে সিলভি কোথায়? সে কি লুকিয়ে সবাইকে নিয়ে মজা নিচ্ছে? রিজু ধীরে ধীরে মাথা তোলে। তার চোখে মুখে তখন কষ্ট, অপমান আর রাগ একসঙ্গেই ফুটে উঠেছে। সে কোনো মতে বলে, মজা যদি কেউ করে থাকে তাহলে সেটা সবার সঙ্গে নয়, শুধু তার সঙ্গেই করেছে। এরপর চিঠিটা শক্ত করে মুঠোয় চেপে ধরে রিজু বলে এই অপমানের জবাব সে একদিন অবশ্যই দিবে, আর এর প্রতিশোধ না নিয়ে সে কোনোভাবেই থামবে না। এরপর সিলভিকে দেখা যায় আয়ুষের সঙ্গে একটা বৃদ্ধাশ্রমে যেতে। প্রতি বছর তার দাদুর জন্মদিনে আয়ুষ এখানে আসে, কারণ জীবনের শেষ কয়েকটা বছর তার দাদু এই বৃদ্ধাশ্রমেই ছিলেন।
তাই জায়গাটা আয়ুষের কাছে শুধু একটা বৃদ্ধাশ্রম নয়, অনেক স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা একটা বিশেষ স্থান। সেখান থেকে বের হওয়ার সময় সিলভি বলে তার মনে হয় আয়ুষের দাদু বেশ লাকি ছিলেন, এত সুন্দর আর শান্ত একটা পরিবেশে থাকার সুযোগ সবাই পায় না। কথাটা শুনে আয়ুষ একটু অবাক হয়ে যায়। সে বলে বৃদ্ধাশ্রমে পরিবার ছেড়ে থাকাটা আবার কিভাবে লাকি হতে পারে? তখন সিলভা অন্যভাবে বিষয়টা বোঝানোর চেষ্টা করে। সে বলে সবাইকে যে জোর করে বৃদ্ধাশ্রমে রাখা হয় এমনটা নয়, অনেক মানুষ নিজের ইচ্ছাতেই এখানে থাকতে আসে। এখানে তারা স্বাধীনভাবে থাকতে পারে, নিজের মতো সময় কাটাতে পারে, আবার ইচ্ছা করলে পরিবারের সঙ্গেও দেখা করতে পারে। তাই সব সময় বৃদ্ধাশ্রমে থাকা মানেই পরিবারের দোষ এমনটা ভাবা ঠিক নয়। সিলভির কথা শুনে আয়ুষ চুপ করে যায়। সে স্বীকার না করলেও বোঝা যায় বিষয়টা সে আগে কখনোই এই দৃষ্টিভঙ্গি থেকে ভাবেনি। এরপর দুজনে ক্যাফের জন্য বাজার করে আর সোজা ক্যাফেতে ফিরে আসে। তবে পুরো সময়টাই দেখা যায় আগে সেই দুই ছেলে দূর থেকে তাদের অনুসরণ করতে থাকে। তারা যেন এক মুহূর্তের জন্য সিলভাকে চোখের আড়াল করতে চায় না। ক্যাফেতে ফিরে দেখা যায় আয়ুষের প্রায় সব বন্ধুই সেখানে জড়ো হয়েছে। অদিতিও এসেছে। গল্প করতে করতে অদিতির কাছ থেকে জানা যায় নীল একটা স্পোর্টস ইভেন্টের আয়োজন করেছে। সে সবাইকে সেখানে যাওয়ার জন্য বলে। আয়ুষ অবশ্য শুরুতেই জানিয়ে দেয় এসব ইভেন্টে তার কোনো আগ্রহ নেই, কিন্তু কিছুক্ষণ পরেই পরিস্থিতি পুরো বদলে যায়। তাই আয়ুষকে ইভেন্টে যেতেই হয়। নীল নিজে ফোন করে জানায় যে শেষ মুহূর্তে তার ইভেন্টে অর্গানাইজার কাজ ছেড়ে চলে গেছে। এখন পুরো ইভেন্টটা সামলানোর জন্য আয়ুষের সাহায্যের দরকার। অনেক ভেবে শেষ পর্যন্ত আয়ুষ রাজি হয়ে যায়। ওদিকে সিলভি অ্যাপার্টমেন্টে ফিরে আসে আর দেখে ম্যাডির মন ভীষণ খারাপ। আয়ুষের দেওয়া রিলেশনশিপের স্ট্যাটাস দেখে সে স্পষ্টই কষ্ট পেয়েছে। ঠিক তখনই সিলভি তাকে স্পোর্টস ইভেন্টে একসঙ্গে যাওয়ার কথা বলে, কিন্তু ম্যাডি একটা অজুহাত দেখিয়ে না করে দেয়। তার আচরণটা সিলভির কাছে একটু অস্বাভাবিকই লাগে। এদিকে রাতে আয়ুষ তার বাবা মায়ের বাড়িতে যায়। সেখানে গিয়ে দেখে ম্যাডি আগেই বসে আছে। আয়ুষের মায়ের সঙ্গে ম্যাডির সম্পর্ক এখনো বেশ ভালো, তাই আয়ুষের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গেলেও সে মাঝে মধ্যে এই বাড়িতে আসে। আয়ুষকে দেখেই ম্যাডি বলে সে শুনেছে সিলভির সঙ্গে সম্পর্কের ব্যাপারটা আসলে পুরোপুরি ফেক। শুধু কাউকে ধরার জন্য এমনটা করা ঠিক হচ্ছে না। ম্যাডির কথা শুনে আয়ুষের মা অবাক হয়ে যায় আর জানতে চায় কোন সম্পর্কের কথা বলা হচ্ছে, আয়ুষ আবার কার সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। পরিস্থিতি বুঝে আয়ুষ দুজনকেই থামিয়ে দেয়। এরপর ম্যাডির দিকে তাকিয়ে বলে আগের মতো এখন আর তার জীবনটা নিয়ন্ত্রণ করার চেষ্টা না করলেই ভালো। সে কি করবে সেটা ভেবে চিন্তেই করবে, আর এটা তার ব্যাপার। আয়ুষের মুখে এমন কথা শুনে ম্যাডির মন খারাপ হয়ে যায়। তবুও সে সিদ্ধান্ত নেয় স্পোর্টস ইভেন্টে সিলভির সঙ্গেই যাবে। ইভেন্টে পৌঁছানোর পর সবাই আয়ুষকে সিলভির সাথে দেখে অবাক হয়ে যায়, কারণ তারা ম্যাডি আর আয়ুষের সম্পর্কটা জানতো। পরে যখন তারা জানতে পারে আয়ুষ আর সিলভির সম্পর্কটা আসলে সত্যি নয়, বরং রহস্যময় সেই লোকটাকে ধরার জন্যই তারা নকল রিলেশনশিপে স্ট্যাটাস দিয়েছে, তখন সবাই আরো বেশি অবাক হয়ে যায়। ওদিকে আয়ুষ লক্ষ্য করে সিলভি হঠাৎ করে খুব চুপচাপ হয়ে গেছে। তার মুখটা আগের মতো হাসি খুশি নেই। বিষয়টা বুঝতে পেরে সে জিজ্ঞেস করে কি হয়েছে। সিলভি একটু চুপ থেকে বলে আজ রিজুর জন্মদিন, কিন্তু এই প্রথমবার সে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়নি। কথাটা বলতে গিয়েও তার গলায় কষ্ট স্পষ্ট বোঝা যায়। আয়ুষ অবাক হয়ে জিজ্ঞেস করে এত কিছু হওয়ার পরও সে এখনো রিজুর ব্যাপারে এত ভাবছে কেন। সিলভি তখন খুলে বলতে শুরু করে। সে জানায় রিজু কোনোদিনই তার খারাপ চায়নি, বরং সবসময় তার সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম ছিল। ছোট বড় যে কোনো সমস্যায় সবার আগে রিজুই তার পাশে দাঁড়াতো। তার জীবনের একমাত্র শত্রু ছিল তার বাবা। বাবার নিয়ন্ত্রণ আর চাপ থেকে মুক্তি পাওয়ার জন্যই একসময় সে রিজুকে বিয়ে করতে রাজি হয়েছিল, কারণ সে জানতো রিজুর সঙ্গে থাকলে অন্তত নিরাপদ থাকবে। কিন্তু যতই দিন গড়িয়েছে সিলভির মনে হয়েছে সে আসলে রিজুর সঙ্গে অন্যায় করছে। তাকে ভালো না বেসেই বিয়ে করাটা ঠিক হবে না। সেই অপরাধবোধ থেকেই শেষ পর্যন্ত সে বিয়ের দিন পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যাক, এরপর তারা দুজনে ঠিক করে আজ পর্যন্ত সিলভির কাছাকাছি আসার কারণে যেসব ছেলে মার খেয়েছে তাদের সবার সঙ্গে কথা বলবে। হয়তো তাদের কারো কাছ থেকে এমন কোনো তথ্য পাওয়া যাবে যেটা পুরো রহস্যের জট খুলে দিবে। কিন্তু বাস্তবে গিয়ে দেখা যায় কেউই মুখ খুলতে রাজি নয়। সবাই ভয়ে সিলভির থেকে দূরে থাকতে চায়। তাদের একটাই কথা, আর মার খাওয়ার ইচ্ছা নেই। ঠিক তখনই একজন বলে ওঠে সে আর বিরিয়ানির দোকানের ডেলিভারি ম্যানদের হাতে মার খেতে চায় না। এই কথাটা শুনেই সিলভির মাথায় যেন হঠাৎই একটা আলো জ্বলে ওঠে। সে মনে করে রিজুর তো বিরিয়ানির ব্যবসা রয়েছে, তাহলে এতদিন যারা তাকে স্টক করছিল তারা কি আসলে রিজুর লোক? সিলভি সঙ্গে সঙ্গে বলে ওঠে তাদের পেছনে লেগে থাকা সেই সাইকো স্টকার আর কেউ নয়, রিজুই। এতদিন আয়ুষ যা সন্দেহ করছিল সেটাই হয়তো সত্যি। ঠিক সেই সময় তাদের বস একজন বিশেষ অতিথির সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সে শহরের পরিচিত বিরিয়ানি ব্যবসায়ী রিজওয়ান আহমেদ। তার বিরিয়ানি ব্র্যান্ডের নতুন ক্যাম্পেইনের দায়িত্ব পেয়েছে সিলভির কোম্পানি। রিজুকে সামনে দেখেও সিলভি অবাক হয়ে যায়, কারণ রিজুর মুখে যেন কোনো রাগ, ক্ষোভ বা অভিমানী নেই। এমন ভাবে সে কথা বলতে থাকে যেন তাদের মধ্যে অতীতে কিছুই ঘটেনি। কিছুক্ষণ পর রিজু আয়ুষকে নিয়ে একটা খেলার প্রস্তাব দেয়। আয়ুষও চ্যালেঞ্জটা গ্রহণ করে। ঠিক হয় খেলাটা হবে ডাবলসে। এক দলে থাকবে আয়ুষ
আয়ুষ আর সিলভি, অন্য দলে থাকবে রিজু। তবে তার একজন পার্টনার দরকার, তাই ম্যাডিকে ডাকা হয়। ম্যাডি প্রথমে একেবারেই রাজি হয় না, কিন্তু আয়ুষ যখন বলে সমস্যা নেই, প্রয়োজনে অন্য কাউকে নিয়ে খেলবে, তখনই ম্যাডির জেদ চেপে যায়। সে আর কাউকে সুযোগ না দিয়ে নিজেই খেলতে রাজি হয়ে যায়। এরপর শুরু হয় দুই দলের জমজমাট প্রতিযোগিতা। এরপর বেশ অনেকক্ষণ ধরে খেলা চলতে থাকে। দুই দলই একে অপরকে হারানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে। শেষ পর্যন্ত ম্যাচের ফল আসে আয়ুষদের পক্ষে। রিজু হেরে যায়, আর অনেকদিন পর আয়ুষের মুখে স্বস্তির একটা হাসি দেখা যায়। খেলা শেষ হতেই আয়ুষ বলে, এবার হয়তো সবাই শান্তভাবে বসে কথা বলতে পারবে। এতদিনের ভুল বোঝাবুঝি অন্তত একবার পরিষ্কার করা দরকার। কিন্তু বাস্তবতা ছিল অন্যরকম। রিজুরও কথা বলার ইচ্ছা নেই, সিলভিরও নেই। তবুও সিলভি নিজেই কথা শুরু করে। সে স্বীকার করে বিয়ের দিন পালিয়ে গিয়ে সে বড় ভুল করেছে। সেই ঘটনার জন্য সে আজও অপরাধ বোধে ভোগে। কিন্তু তাই বলে রিজু এখন যা করছে সেটাও কোনোভাবেই ঠিক নয়। রিজু সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে। সে বলে সে কিছুই করেনি, বরং উল্টো সিলভি তার জীবনটা এলোমেলো করে দিয়েছে। সিলভি তখন সরাসরি জানতে চায়, যদি সত্যিই কিছু না করে থাকে তাহলে সে তার কোম্পানিতে কেন এসেছে। রিজু বলে সে তো জানতোই না সিলভি এই কোম্পানিতে কাজ করে, সবকিছুই কাকতালীয় ভাবে হয়েছে। রিজু তখন একটু শান্ত হয় আর বলে, সিলভি নিজের জীবন নিয়েই এত ব্যস্ত ছিল যে নিজের পরিবারের খবরও রাখেনি। সে কি জানে তার অনুপস্থিতিতে বাড়িতে কি হয়েছে, তার বাবা এখন কেমন আছে? কথাটা শুনে সিলভি সাথে সাথে থমকে যায়। কাপা গলায় সে জিজ্ঞেস করে, তার বাবার কি হয়েছে? রিজু জানায়, সিলভি যেদিন বাড়ি ছেড়ে চলে গিয়েছিল ঠিক তার পরদিনই তার বাবা স্ট্রোক করে বসেন। এরপর থেকে তিনি প্যারালাইজড হয়ে আছেন। এই খবরটা শুনে তো সিলভি একেবারে স্তব্ধ হয়ে যায়। সে তো ভাবতেও পারেনি এমন কিছু হতে পারে, আর তার জন্য এত বড় একটা ঘটনা ঘটে গেছে, অথচ সে কিছুই জানতো না। নিজের অজান্তেই তখন তার চোখে পানি চলে আসে। আয়ুষ তখন তাকে শান্ত করার চেষ্টা করে। সে বলে, আর দেরি না করে আগামীকালই তারা দুজনে ব্যারাকপুরে যাবে, সিলভির পরিবারের সঙ্গে দেখা করবে আর সবকিছু নিজের চোখে দেখবে। রাতে বাড়ি ফিরে আয়ুষ তার বাবাকে বলে, কয়েকদিনের জন্য তাকে একটু বাইরে যেতে হবে, তাই এই সময়টা যেন বাবা ক্যাফেটার একটু দেখাশোনা করে, কারণ সে সিলভিকে নিয়ে ব্যারাকপুরে তার বাড়িতে যাচ্ছে। এই কথা শুনেই তো আয়ুষের মা খুবই অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে, এই মেয়েটাকে, আর সে তাকে নিয়ে এত দূরে যাচ্ছে কেন? তার জীবনে এত বড় একটা ঘটনা চলছে, অথচ সে তাকে কিছুই জানালো না কেন? আয়ুষ বলে, নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সে সবকিছু সবাইকে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। এই উত্তর শুনেই তো তার মা খুব রেগে যায় আর বলতে থাকে, এখন আয়ুষ নাকি তার মুখের উপর তর্ক করাও শিখে গেছে, এজন্যই কি এত কষ্ট করে তাকে বড় করেছে সে? আয়ুষও তখন আর চুপ থাকে না। সে বলে, ছোটবেলা থেকে তাকে বড় করার চেয়ে বেশি শাসনই করা হয়েছে। শুধু তাকে নয়, তার বাবাকেও সারা জীবন একইভাবে নিয়ন্ত্রণ করে রাখা হয়েছে। নিজের ইচ্ছা মতো বাঁচার সুযোগ তিনি কখনোই পাননি। পরিস্থিতি অনেক বেশি খারাপের দিকে যাচ্ছিল, তাই আয়ুষের বাবা বারবার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। কিন্তু এতদিনের জমে থাকা অভিমান যেন একসঙ্গে বেরিয়ে আসে। আয়ুষ আর থেমে থাকতে চায় না। এতদিন বুকের ভেতর চেপে রাখা সব কথাই সে একের পর এক বলে যেতে থাকে। অবস্থা বেগতিক দেখে একসময় আয়ুষের বাবা নিজেই তাকে থামিয়ে দেয় আর শান্ত গলায় বলে, আয়ুষ যেভাবে বিষয়টা দেখছে আসলে ব্যাপারটা তেমন নয়। তার মা কখনোই শুধু তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেনি, বরং সবসময় গাইড করেছে। কারণ সে নিজে খুব দ্বিধাগ্রস্ত একজন মানুষ ছিল। কোনো সিদ্ধান্ত নিতে সে কখনোই সাহস পেত না। তখন তার স্ত্রী তাকে সঠিক পথ দেখিয়েছে। সে কারণেই আজ সে নিজের জীবন নিয়ে সন্তুষ্ট। এরপর সে আরো বলে যে আয়ুষের মা তাকে ভীষণ ভালোবাসে, যেমনটা সে সিলভিকেও ভালোবাসতে শুরু করেছে। তাই তার প্রতিটা কথার পেছনেই রাগ নয়, বরং তার চিন্তা আর ভালোবাসাই কাজ করে। বাবার কথা শুনে আয়ুষ ধীরে ধীরে নিজের ভুল বুঝতে পারে। এতক্ষণ রাগের মাথায় সে বলতে বলতে অনেক কথা বলে ফেলেছে, যেগুলো বলা একেবারেই উচিত হয়নি। তাই সে তার মায়ের কাছে গিয়ে ক্ষমা চায়। তার মাও আর বিষয়টা বড় করেন না, আর এভাবেই মা ছেলের মনোমালিন্য সেখানেই মিটে যায়। পরদিন সকাল হতেই আয়ুষ আর সিলভি ব্যারাকপুরের উদ্দেশ্যে রওনা দেয়। এত দূর আসার পুরো পথ জুড়েই সিলভির মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, তার বাবা সত্যিই কি এত অসুস্থ, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? বাড়িতে পৌঁছে তারা যা দেখে তাতে দুজনেই অবাক হয়ে যায়। সিলভির বাবা একদম স্বাভাবিক আছেন, তিনি হাঁটা চলাও করছেন, সবার সঙ্গে কথাও বলছেন। তাকে দেখে তো মনেই হয় না যে তিনি স্ট্রোক করেছেন বা প্যারালাইজড হয়ে আছেন। সিলভি তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, তাহলে রিজু যে বলেছিল তার বাবা স্ট্রোক করেছে সেটা কি? তখনই পরিষ্কার হয়ে যায় পুরো ঘটনাটাই ছিল রিজুর সাজানো পরিকল্পনা। যেভাবেই হোক সিলভিকে একবার বাড়িতে ফিরিয়ে আনাই ছিল তার উদ্দেশ্য। যদিও সিলভির বাবা সত্যিই রিজুকে
আয়ুষকে দায়িত্ব দিয়েছিলেন মেয়েকে খুঁজে বের করার, কিন্তু তিনি কখনো চাননি মিথ্যা কথা বলে বা প্রতারণা করে তাকে ফিরিয়ে আনা হোক। বিষয়টা জানতে পেরে তিনিও রিজুর উপর রেগে যান। তখন রিজু আর নিজের অনুভূতি লুকিয়ে রাখে না। সে বলতে থাকে ক্লাস 3তে পড়ার সময় প্রথমবার সিলভি তাকে বলেছিল যে সে তাকে ভালোবাসে। সেই ছোট্ট বয়সের কথাটা হয়তো সিলভি ভুলে গেছে, কিন্তু রিজু ভুলতে পারেনি। তারপর থেকে আজ পর্যন্ত এত বছর কেটে গেলেও সে শুধু সিলভিকেই ভালোবেসে এসেছে। তার জীবনে অনেক কিছু বদলেছে, কিন্তু সিলভির প্রতি তার ভালোবাসাটা কোনোদিন বদলায়নি। ছোটবেলা থেকে আজ পর্যন্ত যখনই সিলভির কোনো সমস্যা হয়েছে সবার আগে সেই পাশে দাঁড়িয়েছে, অথচ শেষ পর্যন্ত তার প্রাপ্য হয়েছে শুধু কষ্ট আর অপমান। সিলভি শান্তভাবে বলে, একজন বেস্ট ফ্রেন্ড তো এমনই হয়, পাশে থাকা মানেই তো কাউকে নিজের করে পাওয়া নয়। কিন্তু তাই বলে রিজু এখন যা করেছে সেটা কোনোভাবেই ঠিক হয়নি, এইটা সে করতে পারে না। এই কথাটা শুনেই রিজুর রাগ আরো বেড়ে যায়। সে বলে সিলভি সবসময় সেলফিশ ছিল, সে শুধু নিজের দিকটাই ভেবেছে, অন্য কারো অনুভূতির মূল্য সে কোনোদিন দেয়নি। কথাগুলো বলেই সে রেগে মেগে সেখান থেকে বেরিয়ে যায়। আয়ুষ এই সবকিছু দেখে শুনে খুব ভালো করেই বুঝতে পারে যে রিজুর ভেতরে এখনো অনেক না বলা কথা জমে আছে, তাই সেও তখন রিজুর পেছন পেছন বেরিয়ে যায় তার সাথে কথা বলতে। ওদিকে বাড়ির ভেতর সিলভি তার বাবার মুখোমুখি হয়। সে বলে হয়তো রিজু ঠিকই বলেছে যে সে কিছুটা সেলফিশ, কিন্তু তার থেকেও বড় সেলফিশ তার বাবা। যদি সত্যিই তিনি তার ভালো চাইতেন তাহলে ছোটবেলায় কেন তাকে তার মায়ের সঙ্গে যেতে দেননি? মেয়ের এই প্রশ্ন শুনে তার বাবা দীর্ঘশ্বাস ফেলেন। তারপর ধীরে ধীরে সত্যিটা বলতে শুরু করেন। তিনি জানান ইচ্ছে করেই তিনি সিলভিকে তার মায়ের সঙ্গে যেতে দেননি, কারণ তার মা অন্য একজনকে ভালোবেসে সংসার ছেড়ে চলে গিয়েছিল, আর যাওয়ার সময় সিলভিকে নিজের সঙ্গে নিয়ে যাওয়ার ইচ্ছাও তার ছিল না। তবে সিলভির নানা বারবার নাতনিকে নিজের কাছে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু সিলভির বাবা কখনোই রাজি হননি, কারণ তিনি জানতেন নানার বাড়িতে গেলে একদিন না একদিন তার মায়ের সঙ্গেও তার দেখা হয়ে যেতে পারে, আর সেটাই তিনি কোনোভাবেই হতে দিতে চাননি। এই সব কথা শুনে সিলভি একেবারে হতবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে এত বড় সত্যিটা এতদিন সে কেন লুকিয়ে রাখলো, কেন তাকে কোনোদিন কিছু জানানো হয়নি? তার বাবা তখন ভাঙা গলায় উত্তর দেন, এতদিন তিনি বুঝতেই পারেননি নিজের সিদ্ধান্তের কারণে তার মেয়ে ভেতরে ভেতরে এতটা একা হয়ে গেছে। সে যে এত কষ্ট নিয়ে বড় হয়েছে সেটাও তিনি কখনো উপলব্ধি করতে পারেননি। এদিকে বাবার মেয়ে কথা বলছিল, আর অন্যদিকে আয়ুষ সোজা চলে যায় রিজুর বিরিয়ানির দোকানে। তার উদ্দেশ্য একটাই, রাগ বা ঝগড়া নয়, এবার সে রিজুর সঙ্গে শান্তভাবে বসে কথা বলতে চায়। তার বিশ্বাস মুখোমুখি কথা বললেই হয়তো এতদিনের ভুল বোঝাবুঝির কিছুটা হলেও সমাধান হবে। আয়ুষ তখন রিজুকে বোঝানোর চেষ্টা করে যে অনেক সময় একটা সম্পর্কের শুরুটা হয় যত্ন আর কেয়ার দিয়ে, কিন্তু ধীরে ধীরে সেই কেয়ারই অজান্তে ডমিনেন্সে পরিণত হয়। তখন সম্পর্কটা আর স্বস্তির থাকে না, বরং দম বন্ধ লাগতে শুরু করে। এই কথাগুলো বলতে বলতেই সে নিজের আর ম্যাডির সম্পর্কের উদাহরণ দেয়। সে জানায় ম্যাডি সবসময় তার ভালোই চাইতো, তার সবকিছু গুছিয়ে দিতে চাইতো, সে কি করবে কি করবে না সবকিছুতেই মতামত দিত। প্রথমে বিষয়টা তার কাছে কেয়ার মনে হলেও একসময় সেটাই তাকে বিরক্ত করতে শুরু করে। তার মনে হতে থাকে সে নিজের মতো করে বাঁচতেই পারছে না, আর সেই কারণেই শেষ পর্যন্ত তাদের সম্পর্কটা ভেঙে যায়। এরপর আয়ুষ রিজুর দিকে তাকিয়ে বলে এতদিন পর সে একটা জিনিস বুঝতে পেরেছে, রিজু আর সিলভির মধ্যে যেটা ছিল সেটা হয়তো ভালোবাসার চেয়ে অভ্যাস আর নির্ভরশীলতাই বেশি ছিল। তাই জোর করে সেই সম্পর্ক টিকিয়ে রাখলেও কেউ সত্যিকারের সুখী হতো না। কথা শেষ করার আগেই আয়ুষ আরো একটা বিষয় পরিষ্কার করে দেয়। সে জানায় তার আর সিলভির মধ্যে আসলে কোনো প্রেমের সম্পর্ক নেই। সোশ্যাল মিডিয়ায় যে রিলেশনশিপে স্ট্যাটাস দেওয়া হয়েছিল সেটা শুধু সেই রহস্যময় স্টকারকে সামনে আনার একটা পরিকল্পনা ছিল, এর বাইরে তাদের মধ্যে অন্য কিচ্ছু নেই। সব কথা শুনে রিজু কিছুক্ষণ চুপ করে থাকে। তার রাগ অনেকটা কমে এলেও সবকিছু মেনে নিতে এখনো তার সময় লাগবে। আয়ুষ তখন তাকে বলে এবার সিলভির সঙ্গে একবার কথা বলা উচিত। এই বলে সে সেখান থেকে বেরিয়ে যায়। আয়ুষ চলে যাওয়ার পর সিলভি ধীরে ধীরে রিজুর কাছে আসে। সে চোখের দিকে তাকিয়ে শুধু একটা কথাই বলে, সরি। এরপর রিজুকে জড়িয়ে ধরতে যায়, কিন্তু রিজু তাকে আলতো করে থামিয়ে দেয়। সে বলে সে সিলভিকে দোষ দিচ্ছে না, তবে এত কিছু একসঙ্গে মেনে নিতে তার একটু সময় দরকার। সিলভিও বিষয়টা বুঝতে পারে, তাই আর জোর না করে চুপচাপ সেখান থেকে বেরিয়ে আসে। বাইরে এসে সে আয়ুষের সঙ্গে
সঙ্গে দেখা করে। সিলভি জানায় আজ রাতটা সে তার বাবার বাড়িতেই থাকবে। অনেকদিন পর পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে চায় সে। সেই সঙ্গে সে এটাও বলে আজ বাড়িতে একটা ছোট্ট গেট টুগেদারের আয়োজন করা হবে। আয়ুষ যেন তাদের সব বন্ধুদের খবর দিয়ে দেয়। এরপর একে একে সবাই সেখানে চলে আসে। বহুদিন পর পুরনো বন্ধুদের আড্ডায় বাড়িটা আবারও প্রাণ ফিরে পায়। হাসি গল্প, খাওয়া দাওয়ার আনন্দে জমে ওঠে ছোট্ট সেই পার্টির মাঝে আয়ুষ একসময় ম্যাডির কাছে যায়। সে ম্যাডির কাছে ক্ষমা চায়। সেদিন ম্যাডির মায়ের বাড়িতে গিয়ে যেভাবে আচরণ করেছিল সেটা ঠিক হয়নি। রাগের মাথায় অনেক কথা বলে ফেলেছিল সে, যেগুলো বলা উচিত ছিল না। ম্যাডি তখন হালকা হেসে বলে আয়ুষের মুখে এই একটা সরি তার কাছে অনেক বড় ব্যাপার, কারণ সে জানে আয়ুষ সহজে নিজের ভুল স্বীকার করে না। এরপর দুজনের মধ্যে কিছুক্ষণ স্বাভাবিকভাবে কথাবার্তা হয়। পুরনো দিনের নানা স্মৃতিও উঠে আসে তাদের আলোচনায়। কথা বলতে বলতে আয়ুষ বলে তাদের দুজনের সম্পর্কটা অন্যরকম ছিল। প্রেম শেষ হয়ে গেলেও এক ধরনের বন্ধন এখনো রয়ে গেছে, যেটা হয়তো সহজে শেষ হওয়ার নয়। দুর্ভাগ্যবশত ঠিক এই কথাগুলোই দূর থেকে শুনে ফেলে সিলভি। এক মুহূর্তেই তার মুখের হাসি মিলিয়ে যায়। এতক্ষণে সে বুঝতে পারে আয়ুষ আর ম্যাডির অতীতের সম্পর্ক ছিল, আর এই কথাটা তার কাছ থেকে ইচ্ছে করেই লুকিয়ে রাখা হয়েছিল। সে তাই ভীষণ কষ্ট পায়। তার মনে হয় যাকে সে ভালোবাসতে শুরু করেছে আর যাকে সে নিজের বন্ধু মনে করেছে, দুজনেই তার কাছ থেকে এত বড় সত্য গোপন করলো। আয়ুষ বুঝতে পারে বড় একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। তাই সে বারবার সিলভিকে থামিয়ে সবকিছু ব্যাখ্যা করার সুযোগ চায়, বলতে চায় কেন তারা বিষয়টা বলেনি আর এর পেছনের কারণ কি ছিল। কিন্তু সিলভি তখন আর কিছুই শুনতে রাজি নয়। তার কাছে মনে হয় যে সম্পর্কের শুরুই হয়েছে লুকোচুরি আর অর্ধসত্য দিয়ে। সেই সম্পর্কের ওপর আর ভরসা করা সম্ভব নয়। ভাঙা গলায় সে জানিয়ে দেয় এই মিথ্যার ভিত্তির উপর দাঁড়ানো সম্পর্ক সে আর এগিয়ে নিতে চায় না। এরপর চোখে পানি আর বুক ভরা অভিমান আর ভালোবাসা নিয়ে সেখান থেকে সে বেরিয়ে যায়। আয়ুষ তখন শুধু অসহায়ের মতোই তার চলে যাওয়া দেখতে থাকে। আর এই অসমাপ্ত অনুভূতি, ভুল বোঝাবুঝি আর অজস্র প্রশ্নের মধ্য দিয়েই এই গল্পটারও এখানেই সমাপ্তি ঘটে। এই গল্পের পরবর্তী সিজন আসবে কিনা তা এখনো জানা যায়নি। তবে এর পরবর্তী সিজন আসলে আমি তো অবশ্যই আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।